আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আবু সাঈদ খান, 25শে ডিসেম্বর আগের রাতে লামায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ত্রিপুরার 17টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 25শে ডিসেম্বর রাতে সচিবালয়ে আগুন, আপনি কোনো যোগসূত্র খুঁজে পান? সন্দেহজনক, কেননা ঘটনা হচ্ছে যে সচিবালয় তো সবচেয়ে নিরাপত্তা বলয়, তো সেখানে এই ধরনের আগুন লাগা, তো এটা তো আমি কোনো দুর্ঘটনা বলে মেনে নিতে পারছি না। এটা এক ধরনের সন্দেহ দেখা দেয়। তারপরেও তদন্তের আগে তো কিছু বলা যায় না, কিন্তু তদন্তর পরেও যে বলা যাবে সেটাও তো, কেন অতীতে তো আমরা তদন্ত দেখেছি যে তদন্ত কখনো আলোর মুখ দেখে না। জানি না, এবারও তো একটা একাধিক তদন্ত, ওদের 3টে গোটা 3 তদন্ত কমিটি গঠিত হয়েছে, তো এটা আলোর মুখ দেখবে কিনা কিংবা রহস্য উদ্ঘাটন করতে পারবে কিনা। তবে প্রেক্ষাপট যেটা তাতে সন্দেহজনক, যে যখন দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন নথিপত্র চাওয়া হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, তো তখন এখানে অনেক গুরুত্বপূর্ণ দলিলপত্র নথি সেগুলোকে পুড়িয়ে ফেলার এক ধরনের তো কারো অভিলাষ কিংবা চক্রান্ত থাকতেও পারে। তো আমার কাছে মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর তো দেশে তো অস্থিরতা সৃষ্টির তো একটা চেষ্টা তো আছে, যে কোনোভাবে এক ধরনের অস্থিরতা কিংবা এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা প্রবণতাও আছে, সেই চেষ্টা আছে। তবে এটা তো আন্দোলনের ফসল, এই সরকার আন্দোলনের ফসল, এটাকে ব্যর্থ করতে দেওয়া যায় না। তো সেইভাবে সবারই সহযোগিতা হাত থাকা উচিত, সবাই সহযোগিতার হাত বাড়াবে এটাই প্রত্যাশা করি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রশাসনের মধ্যে কিংবা বিভিন্ন পর্যায়ে সেখানে তো ক্ষমতাচ্যুত সরকারের লোকজন থাকতে পারে, তো তারা এইগুলো অঘটন ঘটাতে পারে। তাছাড়া আর একটা জিনিসও দেখেও সন্দেহের উদ্রেক হয়, যেমন দাবি দেওয়া নিয়ে যেভাবে মাঠে নামা হচ্ছে, এটারও আমি কোনো অর্থ খুঁজে পাই না। এটা অন্তর্বর্তীকারী সরকার, তো অন্তর্বর্তী সরকার কীভাবে এই সব দাবি দেওয়া পূরণ করা তাদের পক্ষে সম্ভব না। অতএব হ্যাঁ, দাবি দেওয়া তো থাকতেই পারে, কিন্তু সেটা হঠাৎ করে সঙ্গে সঙ্গে মাঠে নেমে যাওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, যানজট সৃষ্টি করা, এটা সমর্থনযোগ্য না। দাবি দেওয়া থাকলে সেটা নিশ্চয়ই তারা স্মারকলিপি দিতে পারে, সরকারকে অবহিত করতে পারে, এবং সেই অধিকার সবারই রয়েছে। কিন্তু দেশটাকে অচল করে দেওয়ার, রাজধানীকে অচল করে দিয়ে দাবি দেওয়া আদায় করা, এবং এই যে বিভিন্ন গ্রুপ যেভাবে মাঠে নেমেছে, এটা মোটেই সমর্থন করা যায় না। এ ব্যাপারেও সরকারের কঠোর অবস্থান গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আবু সাঈদ খান। কামাল উদ্দিন সবুজ, আগুন লামা থেকে বান্দরবান, কে বা কারা দায়ী? না, কে বা কারা দেয় সেটা তো ধরেন নানা বিশ্লেষণের বিষয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেকেই দিতে পারে। আমি যেটা বলছি, আপনি যে যুগসূত্রের কথা বলেছেন, সেটা হচ্ছে যে একটা লামাতে একটা হলো আমাদের সব সরকার এবং দেশের একটা প্রাণকেন্দ্র, যেটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, আমাদের সচিবালয় এই ধরনের মধ্যরাতে আগুন লাগাটা, এবং যেভাবে লেগেছে এখন পর্যন্ত আমরা যেগুলো দেখছি, এটা দুই দিক থেকে লেগেছে আপনারা জানেন। এবং আগুন লাগাটার আলামতগুলো কিন্তু খুব অনেক কিছু আমাদেরকে নানা বার্তা দেয়, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে যে এত রাতে, যেখানে এটা একটা সবচেয়ে সুরক্ষিত একটা আমাদের স্থান, যেটা বাংলাদেশের সচিবালয়, যেটা প্রশাসন বলেন, দেশের বলেন সবচেয়ে প্রাণকেন্দ্র, সেখানে এরকম একটা আগুন লাগাটা, ওখানে তো আসলে ভিতরের লোক, আমি বলি সরকারের যারা আছে বিভিন্ন পর্যায়ে, তাদের সহযোগিতা ছাড়া বাইরের কেউ, এবং এখানে আগুন লাগানো খুব ডিফিকাল্ট। এমনও হতে পারে যে দুই সরকারের মধ্যে যারা আছে, তাদের যারা এসব অন্তর্ঘাতমূলক কাজ করছে, তাদের সঙ্গে বাইরের যারা, আমি মনে করি যে হয়তো যারা এই মুহূর্তে সরকারে নাই, পতিত সরকার বলে আমরা যাদেরকে বলি, তাদের একটা যোগসূত্র থাকতে পারে। কারণ তাদের মূল লক্ষ্য, আমরা জিনিসটা হয়েছে কি, আমরা একটা 7 সদস্যের কমিটি, তদন্ত কমিটি হয়েছে। এসব কমিটি এই ধরনের ঘটনা, বিভিন্ন সময় ঘটনা আমরা হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে মূল জিনিসটাই বাইর হয় না। কিন্তু আমাদের এখনকার 5ই আগস্টের পরে আমাদের টোটাল প্রেক্ষাপটই ভিন্ন, এবং আমরা যতগুলি আলামত দেখছি,
সবগুলি আলামতের মধ্যে আমরা দেখি যে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার একটা মানে চেষ্টা চালানো হচ্ছে, এবং এটার দেশে এবং দেশের বাইরে এটার একটা পরিকল্পনার মানে এই যৌথভাবে করা হয়ে এইগুলি বাংলাদেশে তারা ইমপ্লিমেন্ট করে। এটার মূল টার্গেটটাই হচ্ছে যে বাংলাদেশ যাতে গত 15 বছরে যে বাংলাদেশ আমরা দেখেছি, সেই বাংলাদেশ তো সব দিক থেকে পিছিয়ে গেছে। এখন তাদের পতনের পরে তারা হয়তো কিছু লোক বাইরে চলে গেছে, কিছু ভারতে চলে গেছে, কিছু বিভিন্ন জায়গায় চলে গেছে পালিয়ে, কিন্তু তাদের বেশিরভাগ অনেক লোক তো তাদের দেশের ভিতরে বসে আছে, যেটা সাইদ সাহেব বললেন। এটা আমরা বহুবার বলেছি, মনে করেন প্রশাসনে এখন পর্যন্ত তাদের লোকের বলে, কারণ গত 15-16 বছরের প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করা হচ্ছে, এরা আর সরকারি কর্মকর্তা হিসেবে, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আর দায়িত্ব পালন করতে পারছে না। তাদের মেন্টাল মেকআপই না, তাদের অনেকের মধ্যে আছে দুর্নীতিগ্রস্ত, তারা অনেকভাবে লাভবান হয়েছে, তারা অনেককে সুপারসিড করেছে। তো কাজেই তারা আর প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এভাবে প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন জায়গায় বলেন। কাজেই এই যে মনে করেন এই যে কালকে যেই ঘটনাটা ঘটলো মধ্যরাতে, যেই নথিপত্রগুলি পড়ে গেল, এগুলোর মধ্যে একটা আভাস ইঙ্গিতে বোঝা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে ছিল এবং এগুলো পড়ে গেছে। তাহলে এগুলোর মধ্যে দুর্নীতির কতগুলি মানে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ছিল, যেগুলো এবং একজন মাননীয় একজন উপদেষ্টা কয়েকদিন আগে এটার এই কাগজপত্রগুলি চাইলেন, যেটা আপনি বলেছেন। এর 2-3 দিন পরে এই ঘটনাটা ঘটলো। এটার মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে। এবং এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে মনে করেন বিদ্যুৎ মন্ত্রণালয়, সড়ক, এগুলো এইসব জায়গায় তো বড় বড় ধরনের স্ক্যাম হয়েছে। জনমনে কয়েকটা প্রশ্ন তৈরি হচ্ছে, আমি একটু বলি আপনাকে। শর্ট সার্কিটের আগুনে এভাবে একসঙ্গে কি ছড়ায়? আমি আরেকটু প্রশ্নগুলো আমি বলি, আজকে যেখান থেকে আমরা প্রশ্নগুলি কালেক্ট করেছি। সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা খুব জরুরি, জনমনের প্রশ্ন। ফায়ার সার্ভিস চাইলেই কি পারতো এই আগুন 15 মিনিটে নির্বাপন করতে? চতুর্থ, নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করতে হবে। না, ঠিক আছে, আমি যেটা বলছি যে আপনার নিরাপত্তা যারা আছে সেখানেও আমি মনে করি যে নিরাপত্তা কর্মীরাও থাকতে পারে, এর বাইরের লোকও থাকতে পারে। আমি বলছি যে এটা ওখানকার ভিতরের লোক ছাড়া এটা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না। বিষয়টা হচ্ছে যে এটা ওই শর্ট সার্কিটের থেকে আগুন এভাবে লেলিহানভাবে এভাবে মানে এরকম পুড়ে এরকম সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যেতে পারে না। এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না আর কি। তো আমি যেটা মনে হয় যেভাবে গুরুত্বপূর্ণ কাগজপত্র নথিপত্র পুড়ে গেছে, সেখান থেকে প্রতীয়মান হয় যে যারা বিভিন্নভাবে এখন যেহেতু অনেক মামলা হয়েছে, অনেক এসব মামলায় এসব নথিপত্রের গুরুত্ব অনেক এমনিতেই গুরুত্ব বহন করে, এবং অনেকেই এটার সঙ্গে যারা সংশ্লিষ্টতা আছেন এটা তো এমনিই ধরা পড়বে। তো এগুলো হয়তো ডেস্ট্রয় করার জন্য তারা এই কাজগুলি করেছেন। কিন্তু আবু সাইদ খানের কাছে শুনতে চাই। আবু সাইদ খান, আজকে যখন নিউজ কভার করতে গেছিল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিল যে সচিবালয়ের ডেকোরেশনে কাঠ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যেটা বারবার মানা করা হয়েছিল। তারপরে সিকিউরিটি একটা ইস্যু ছিল, খুব চিপা রাস্তা, ফায়ার সার্ভিস ঢুকতে পারছিল না। এইরকম আমার কাছে আশ্চর্য লাগছে যে সচিবালয়ের মতো জায়গা, সেখানে এমনভাবে গেট তৈরি করা হয়েছে এবং রাস্তা চিপা, মানে এই সরু রাস্তা, সেখান থেকে এটা তো থাকতে পারে না। এটা তো আগেই তো নজরে নেওয়া উচিত ছিল, কেননা নিশ্চয়ই এখানে তো ফায়ার সার্ভিসের লোকেরা মাঝে মাঝে তো যাওয়ার কথা, এগুলোকে দেখভাল করার কথা। আর তাছাড়া একটা ফায়ার ইউনিট কিন্তু ভিতরেও ছিল, 9-10 সদস্যের একটা ফায়ার ইউনিট ভিতরে ছিল। তো তারপরে কেন এই সচিবালয়ে গাড়ি প্রবেশ করতে পারবে না? তো এটার তো কোনো, কিংবা সময় লাগবে কেন এত, এগুলো তো সন্দেহের উদ্রেক করে। মানে বিভিন্ন ধরনের সন্দেহ। 3 জায়গা থেকে আগুন জ্বলেছে, তো 3 জায়গা তো স্পেসিফিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় নাহিদ বসেন এবং একটা জায়গায় আসিফ বসেন, মানে খুব মানে প্ল্যান মনে হচ্ছে। আচ্ছা, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 2টা জায়গা যেখানে দুর্নীতি দলিলপত্র আছে, সেটা হলো একটা হলো অর্থ মন্ত্রণালয় আর একটা হচ্ছে সেতু মন্ত্রণালয়। কিন্তু এই দুটোও টার্গেট করা হয়েছে। তো এইগুলো নিয়ে টার্গেট করা হয়েছে, মানে কি যদি কিছু ষড়যন্ত্র থেকে থাকে। আর যদি দুর্ঘটনা হয় সেটা অন্য জিনিস, তবে দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া খুব কষ্ট, মানে কোনো যুক্তিতে আমি মানতে পারছি না।
যে এটাকে দুর্ঘটনা আমার কাছে মনে হচ্ছে না, যে সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে হচ্ছে না। তো তারপরেও আমার মনে হয় এটাকে আরও একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা দরকার, তারা রহস্য উন্মোচন করতে পারে। আমাদের কোনো তদন্ত কমিটি গত বছরের পর বছর তো দেখছি, গত 20 বছরেও কোনো তদন্ত কমিটি রহস্য উন্মোচন করতে পারে নাই, কিংবা পারলেও আমরা একটা বিরতিতে যাব। ফাইলবন্দি হয়েছিল। আবু সাইদ খান, প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। কামাল উদ্দিন সবুজ, আমি একটা কথা পড়ে আপনাকে শোনাই। মোর মানিক ধন কোনাই বুকেত আনি দাও, ফায়ার ফাইটার সোহনুজ্জামান নয়নের হতভাগিনী মায়ের কথা। ডিউটিরত অবস্থায় আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, ট্রাক চাপায় নৃশংসভাবে মারা যায়। এর দায় কার? এই মৃত্যুর দায় কে নেবে? প্রথম কথা হলো যে আমরা প্রথমে তার রুহের মাগফিরাত কামনা করি, এবং অত্যন্ত দুঃখজনক এই ধরনের একটা ঘটনা, যে এই ধরনের একটা আগুন লাগার পর যে নিজের জীবনকে বাজি রেখে সেখানে কাজ করতে গেল, পিছন দিয়ে একটা ট্রাক এসে মেরে চলে গেল। এটা কিভাবে সম্ভব আমি জানলাম না। এত গভীর রাতে সেখানে তো একটা জায়গায়, যে কোনো জায়গায় আগুন লাগলে তো কর্ডন করে ফেলতে হয়, এবং সচিবালয়ের মতো এরকম একটা জায়গা, তো ওখানে তো ট্রাক আসলো কোত্থেকে? এটাই তো একটা রহস্যের জন্ম দেয়। এটা নিশ্চয় তদন্ত হওয়া উচিত, এটা একটা জিনিস। এবং সে যে নিজের জীবন দিয়ে এই আমাদের এই যে এটা রক্ষা করার যে চেষ্টা করেছে, সেটা তো বাংলাদেশের মানুষ অবশ্যই স্মরণ রাখবে। আমি যে প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি, এই নতুন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, এরপরে যে সরকার প্রতিষ্ঠিত হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, দেখেন ফ্রম দ্য ডে ওয়ান আমরা অনেকগুলি ঘটনার আমরা সাক্ষী হয়েছি, যেগুলো কোনোটাই আপনার নর্মাল ঘটনা নয়, এবং এগুলোকে একই সূত্রে গাথা বলে আমার কাছে মনে হয়। এই দেখেন কিছুদিনের মধ্যে আমরা হঠাৎ দেখলাম যে আনসারের কতগুলি লোক নিয়ে যে সচিবালয়ে গেল, তারপর দেখেছেন, এবং সেটাকে এক ধরনের তারা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে, সেটাকে হ্যান্ডেল করলো সরকার। এরপরে কয়েকদিন পর সংখ্যালঘু কার্ডটাকে ব্যবহার করা হলো ঢাকা এবং চিটংয়ে জানান যে ইসকনের এই ঘটনা কতদূর পর্যন্ত গড়িয়েছে, এবং সেখানে একজন লয়ারকে গুলি করে দিনে দুপুরে মেরে ফেলা হয়েছে কোর্টে। বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য আমি মনে করি, এবং তারা কোনো রিয়াকশন করে নাই। এই যে প্রত্যেকটা উস্কানিমূলক কাজ, এবং পরবর্তী পর্যায়ে দেখেন এখন এর মধ্যে গুপ্তহত্যা শুরু হয়েছে ছাত্রদেরকে, যেটা আমরা অনেকে জানি, এর মধ্যে কয়েকজনকে এবং থ্রেট দেওয়া হচ্ছে। এতে এরপরে কালকের এই ঘটনা দেখলাম গত মধ্যরাতের। এবং আমার যে কথাটা হচ্ছে যে আমরা 5ই আগস্টের পর যে বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চায়, সেই বাংলাদেশ যাতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারি, এই জন্য এখানকার পতিত সরকারের এজেন্ট যারা আছে তারা অ্যাক্টিভলি কাজ করছে, কারণ তারা হাজার লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। তাদের টাকা দেশে আছে, বিদেশে আছে। তারা এই টাকার শেষ করি আমি, এই টাকার অনেক অংশ তারা খরচ করছে। এই করার মধ্য দিয়ে বাংলাদেশকে এবং এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং এই দেশের দেশপ্রেমিক লোক সবাইকে ঐক্যবদ্ধ হতে দাঁড়াতে হবে, কারণ সরকারের একার পক্ষে এটা সম্ভব না। আর সরকারের সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংস্কারের কথা বলা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে, এই যে ইন্টারনাল ডিস্টেবিলাইজেশন যে শুরু হয়েছে, এটা যদি শক্ত হাতে হ্যান্ডেল না করে তাহলে তো আমরা সব কিছুই ব্যর্থ হবে। কাজে এটা প্রায়োরিটি, টপমোস্ট প্রায়োরিটি, এবং দরকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এই কনসার্ন লোকদের সব জায়গায় ওভারঅলিং করতে হবে। ওভারঅলিং করে আমরা আবু সাইদ খানের কাছে শুনবো। আবু সাইদ খান, যেমনটি কামাল উদ্দিন সবুজ বলতেছেন, কোনো জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পুরো জায়গাটা কর্ডন করে ফেলতে হয়। ট্রাফিক ডিপার্টমেন্ট এই জায়গায় ফেল করলো, এটাও কি সন্দেহের বাইরে কিনা? না, এটা খুবই দুঃখজনক যে ট্রাফিকে তার দায়িত্ব পালন করলে, যেখানে সচিবালয়ের পাশে তো সেখানে এমন ব্যাপার না যে এটা নির্ভীত কোনো জায়গায় ট্রাফিক ছিল না, সেখানে তো ট্রাফিক ছিল এবং সিকিউরিটি পুলিশও ছিল, নিরাপত্তার ব্যবস্থা ছিল। তো সেখানে কেন এটাকে কর্ডন করা হলো না? রাস্তাগুলো কেন বন্ধ থাকলো না? এটা তো আমি অর্থ খুঁজে পাই না যে কি করে ট্রাকটা ঢুকতে পারলো। তো এটা খুবই দুঃখজনক। আর একটা হচ্ছে, যখন যেখানেই তো এই
দমকল বাহিনী অর্থাৎ এই অগ্নি নির্বাপক কর্মীরা কাজ করে, তো সেখানে তো তারা অন্যদিকে খেয়াল করে না, তাদের তো পুলিশ তো তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তো নিশ্চয়ই সেখানে পুলিশ ছিল, তারা কি দায়িত্ব পালন করেছে, সেই প্রশ্নগুলো কিন্তু এসেই যায়। এগুলোর বিভিন্ন রকম মানে দায়িত্বহীনতা, অবহেলা কিংবা ষড়যন্ত্র যে কোনো একটাই হতে পারে। তো এগুলোর সঙ্গে আরেকটা হলো যে একটার সঙ্গে আরেকটার তো আমরা মিলও দেখছি, যেগুলো আমাদেরকে সন্দেহকে বাড়িয়ে দেয়। তো এইগুলোর জন্য সুস্পষ্ট দরকার। আরেকটা হচ্ছে যে এই সরকারেরও ব্যাপারটা আমি বুঝতে পারি না যে তাদের কতগুলো প্রায়োরিটির জায়গা ঠিক করা দরকার, অগ্রাধিকারে কি কি কাজ করা উচিত। তো সব কিছুই হ্যাঁ সংস্কার দরকার, অনেক কিছুই দরকার, কিন্তু তার আগে তো আইন শৃঙ্খলা ইসে মানে নিশ্চিত করার দরকার। আমরা দেখছি পুলিশ খুব ডিমোটিভেটেড। হ্যাঁ সেইটাই, মানে পুলিশ তো ডিমোলাইজড হয়ে গেছে। তো আগে দরকার ছিল প্রায়োরিটির জায়গাটা হলো যে পুলিশ বাহিনীকে ঠিক করা, আইন শৃঙ্খলাকে করা। আগে দরকার ছিল দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে করা। মানে কতগুলো জিনিস, বিশেষ করে দুটো জিনিস আমি বলবো, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিবেশটাকে স্বাভাবিক করা। এই দুটো কাজের ক্ষেত্রে কিন্তু মনোযোগ নেই। এর বাইরে কনস্টিটিউশন, নির্বাচন ইত্যাদি এগুলো অর্থহীন হয়ে যাবে যদি এই দুটো জায়গা গভর্নমেন্ট হাত দিতে না পারে। অতএব গভর্নমেন্টের এই দুটো জায়গাতে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সেই সঙ্গে বাজারের নিয়ন্ত্রণ, এই দুটোকে যদি না করতে পারে তাহলে কিন্তু আবার জনরোষ তৈরি হবে এবং সেটা নিশ্চয়ই কারোর জন্য মঙ্গলজনক নয়। অতএব সরকারকে এটা বুঝতে হবে। কিন্তু আমার কাছে সরকারের কিছু কিছু ভূমিকা দেখে আমাকে মনে হচ্ছে যে কোনো খানিকটা সরকার যেন তাকে দেখছে, কিছু করছে না, কিংবা ভাবতে ভাবতে অবস্থা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে। আমার কাছে সরকারের কাছ থেকে আরও প্রোঅ্যাক্টিভ, আরও কার্যকর ভূমিকা আমরা আশা করি যে এই ধরনের বিষয়গুলোকে তাদের নজর দেওয়া উচিত এবং দৃষ্টি দেওয়া উচিত। জনগণ তো তাদের সমর্থন দিচ্ছে, কিন্তু এই সমর্থন কতদিন থাকবে? যদি জনগণ এর দুর্ভোগ না কমে তাহলে জনগণের সমর্থন কিন্তু বেশি দিন থাকবে না। অতএব সরকারকে সেটা আমলে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা একটা বিরতি যাব, বিরতির পরে এসে আরও আলোচনা করব। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলো, সঙ্গেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিও আছেন আবু সাইদ খান এবং কামাল উদ্দিন সবুজ। বিএনপি নেতা রিজভী আজকে বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। না, উনি কথাটা বলেছেন হয়তো কোনো তথ্যের ভিত্তিতে বলে থাকতে পারেন, ওটা উনি আর খোলাসা করে বলেননি। তো এই কথার ভিত্তিতে যেটা আমরা বলতে পারি, ওই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি কোনো রাজনৈতিক দল করতে চায়, আসলে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন রাজনৈতিক দল করা বা রাজনৈতিক দলের ক্ষতি করা বা রাজনৈতিক দলকে প্রভাবিত করার অনেক কর্মকাণ্ড পরিচালিত করেছে। এগুলো যে খুব কখনোই সফলতা বয়ে আনে নাই। একটি বাংলাদেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, ছাত্ররাও করতে পারে, যে কেউ করতে পারে। এটা একটা গণতান্ত্রিক অধিকার। এতে কোনো আমাদের কোনো মানে কি বলে বাধা দেওয়া বা কারো বা এটার বিরোধিতা করার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটি গোয়েন্দা সংস্থা এখানে ইনভলভ কেন হবে? কোনো আপনি যদি রাজনৈতিক দল করেন, আপনি জনগণকে, কারণ রাজনীতির মূল উদ্দেশ্য তো জনগণ, তাহলে জনগণকে নিয়ে আপনার রাজনৈতিক দলটা করতে হবে। আর যদি সেটা না করে তাহলে মানুষ ভাববে যে এটার অন্য কোনো আলটেরিয়ার মোটিভ থাকতে পারে। এটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে আপনার এটা যদি ছাত্রদের দিয়ে করে গোয়েন্দা সংস্থা, তাহলে এটা যদি বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে, আমি এটাকে তর্কের খাতিরে বলছি, করে তাদের তো যে গৌরবময়ী মানে কর্মকাণ্ড তারা করেছে গত 5ই আগস্টে এবং এর আগে যে আন্দোলন করেছে, তারা রাজনীতি করতে চাইলে তারা তাদের মতো করে দল করবে বা যে কেউ। এখানে গোয়েন্দা সংস্থার কোনো ধরনের ইনভলভমেন্টের দরকার নেই। আর এই ধরনের তারা যদি মনে করে যে এটাকে কিংস পার্টির মতো করবে, ওগুলো কিন্তু কোনো কাজে আসে না। এই যে সত্যিকারের নির্বাচন দেন আপনি। সেকেন্ডলি হচ্ছে যে ছাত্রদেরও, আমি একাডেমিক কথা বলছি, আমি কোনো বলছি না যে ছাত্ররা এটার সঙ্গে ইনভলভ হয়ে গেছে বা কিছু, ওটা না। আমি যেমন এখন তো পুরো তথ্যটা আমাদের কাছে আসে নাই। ছাত্রদেরও এটা কখনো উচিত হবে না যদি বলছি যে এই ধরনের সাহায্য নিয়ে দল গঠন করা। কারণ এই ধরনের সাহায্য নিয়ে দল গঠন করলে আলটিমেট যে অবজেক্টিভ জনগণের যে বিষয়, সেখানে আপনি সমর্থনটা পাবেন না।
তা আমি মনে করি যে রাজনৈতিক দল করতে পারে যে কেউ, এটা কোনো আমাদের কোনো আপত্তির কিছু আমরা এর আগে একবার 111 এর সময় ফেরদৌস আহমেদ বিভিন্ন সময় আমি তো বলেছি অতীতে, হ্যাঁ বলছি আমি অতীতে 111 এর সময় এবং বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে এসব কিংস পার্টিদের কিছু গত লাস্ট ইলেকশনও করেছে, কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন গ্রুপকে নিয়ে সিট দিবে, এই দিবে, নানা কথা। এটা কোথায় এখন দেখেন? কেউ নাই, এবং এতে কোনো জনসমর্থনও নেই, কিচ্ছু নাই। আসলে এগুলো কোনো কাজে আসে না। গোয়েন্দা, আমার কথাটা হচ্ছে গোয়েন্দা সংস্থারও এগুলোর মধ্যে ইনভলভ হওয়া উচিত না। কারা আমি জানি না, উনি যেহেতু এই রেফারেন্সটা এনেছেন। আর যারা রাজনৈতিক দল এদের উপর নির্ভর করে করতে চায়, তাদেরও এদের উপর নির্ভর করে করা উচিত না। তারা করলে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে করতে হবে, এবং সত্যিকার অর্থে তখন বরং কিছুটা তারা সমর্থন পেলেও পেতে পারে, এবং তাদের রাজনীতি করতে চায় সেটা কিছুটা তারা মানে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনার পথ তৈরি হতে পারে। এইভাবে আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনীতি করা যায় না। সেকেন্ডলি হচ্ছে যে বাংলাদেশের যে কালচারটা, আমরা কালচার বলতে আমি এটা মনে করছি বিভিন্ন সময় যে আমরা যে জিনিসগুলি দেখেছি যে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা বা কোনো প্রভাবশালীদেরকে ব্যবহার করে, তাহলে এই সন্দেহ এসে যাবে যে আমরা যে সামনের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন দেখতে চাই, গত 14, 18 এবং 24-এ আমরা যে নির্বাচন নামে যে প্রহসন দেখেছি, যেটা কোনো নির্বাচনই হয় না, 3টি নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন ভালো একটা নির্বাচন চায়। তাহলে তো সেই নির্বাচনও তো প্রশ্নবিদ্ধ হবে কি না, এই প্রশ্ন সামনে চলে আসবে এই ধরনের ঘটনাগুলি ঘটলে। আমি মনে করি এই ধরনের আবু সাইদ খানের কাছে শুনতে চাই। আবু সাইদ খান, যখনই পলিটিক্যাল ট্রানজিশন পিরিয়ড চলে তখনই এই যে কিংস পার্টি নামের কথাটা উঠে আসে, এবং যেটা কামাল উদ্দিন সবুজ বলতেছিলেন অন্য কোনো মোটিভ। আসলে এই মোটিভটা কি? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কিংস পার্টির ইতিহাস তো আমরা জানি যে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা করা হয়েছে। আবার গোয়েন্দা সংস্থার ক্ষমতাকে টিকে রাখার জন্য তারাও টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো আমাদের সব ইতিহাস জানা আছে, কিন্তু এখন এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা আমার জানা নেই। তবে রিজভী সাহেব তো একটা তো তুলে ধরেছেন, তো এটা কতটুকু এর পিছনে সত্যতা আছে আমি জানি না। তবে গোয়েন্দা সংস্থার তো তাদের কাছ থেকে, মানে এই অভ্যুত্থানের পরে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা তাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত, যে তাদের এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়ানো ঠিক হবে না। আর সবুজ সাহেব যথার্থই বলেছেন যে ছাত্রদের তো একটা গৌরবময় ইতিহাস আছে, তারা ইতিহাস তৈরি করেছে, তো তাদেরকেও এই ধরনের সহায়তা নিয়ে কোনো দল করা ঠিক না। বরং তারা নিজেদের উদ্যোগে তারা যদি দল করতে চাইছেও দেখছি, তো তারা নিজেরাই জনগণের সমর্থন নিয়ে তারা দল করতে পারে। এই ব্যাপারে তো কোনো আপত্তির কিছু নেই। বরং একটা রাজনৈতিক দল তরুণরা যদি করে, সেটাকে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই যে এই ধরনের একটা রাজনৈতিক দল তরুণরা করতে পারে যারা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। তো এইটা একটা ভালো দিক। কিন্তু এখানে গোয়েন্দা সংস্থার কার্যক্রমটা আমার মনে হয় বিভিন্ন সময় যে সরকারি ক্ষমতা এসেছে তারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। তারা বিভিন্নভাবে পত্রপত্রিকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তো তারা সরকারের পক্ষে তো প্রার্থীদেরকে জয়ী করারও চেষ্টা করেছে। এই জায়গা থেকে বিরত থাকা উচিত। আমার মনে হয় যে এই যে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, কিন্তু এটাই আকাঙ্ক্ষা হচ্ছে জনগণ তার স্বেচ্ছায় যাতে ভোট দিতে পারে, স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। রাষ্ট্র, এখানে রাষ্ট্রের জায়গা থাকবে, রাষ্ট্র হবে দলনিরপেক্ষ, সে কোনো দলের না, সে কোনো গোষ্ঠীর না, রাষ্ট্র হবে সবার। এই জায়গাটা আমার মনে হয় নিশ্চিত হওয়া দরকার। গণতন্ত্রের জন্য এটা খুবই অপরিহার্য বিষয় যে রাষ্ট্র কোনো ক্রমে কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, বরং সবার নিরাপত্তা নিশ্চিত করবে, এবং রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। তো আমরা এই ভূমিকাটা আশা করি, এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব হলো গোয়েন্দা সংস্থা। তারা রাষ্ট্রের কাজটাই তারা করবে, এর বাইরে কোনো দলের কাজে তারা নিয়োজিত হবে না, এটা আমরা প্রত্যাশা করি। আর রিজভী সাহেব যেটা বলেছেন, তো সেটা আমি জানি না এটা রাজনীতির জন্য বলা না বাস্তব আছে। তবে হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে। এটা দোষের কিছু না, বরং এটাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগতই জানাই। কিন্তু তার পিছনে এই রাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা এটা এখনও আমার কাছে স্পষ্ট না। আর একটু ছোটো করে শুনুন, আমাদের হাতে বেশি সময় নেই। আপনি ছোটো করে একটু বলতেন যে বিডিআর বিদ্রোহের কোনো দেশ এখনও চিহ্নিত হয়নি। আজকে যেটা বলেছেন, নির্মোহ তদন্ত করতে চাই স্বাধীন কমিশনে, প্রয়োজনে বাইরে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ। ছোট করে আমাদের একদম নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখা উচিত। কারো বিরুদ্ধে তো আগাম অভিযোগ আনা ঠিক না। যদি কোনো দেশ এর সাথে ইনভলভমেন্ট না থাকবে না,
তবে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, তদন্তের মধ্য দিয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।